800 টাকা কিভাবে 1200 টাকা হয়ে যায়? ডিফারেন্স দেখে প্রিন্সিপাল বের করা যায় নাকি? যারা সিম্পল ইন্টারেস্টে বারবার ভুল করো তাদের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওতে সিম্পল ইন্টারেস্টের 3টে স্মার্ট কোশ্চেন সলভ করে দেখাবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। চলো দেরি না করে শুরু করি। যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে মূলধন বা আসল। এখানে আসল কত দেওয়া আছে? 800 টাকা। তাহলে সুদে আসলে 1200 টাকা হয়েছে। তাহলে আমাদের এখানে সুদে আসলে কত টাকা আছে? সুদে আসলে বা সুদে আসলে মোট টাকা 1200 টাকা। তাহলে এখান থেকে তো আমি সুদ বের করে নিতে পারি। তাহলে সুদ কত? 1200 বিয়োগ 800 টাকা মানে 400 টাকা। কি দেওয়া আছে? সুদের হারও দেওয়া আছে। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার 10%। তাহলে আমাদের কি বের করতে হবে? সময় বের করতে হবে। ধরি সময় T1 বছর। আমরা কি জানি? সুদ সমান সমান, মানে সরল সুদ সমান সমান PRT/100। তাহলে আমাদের তো সবকিছুই জানা আছে, আমরা একে একে বসাই। ইন্টারেস্ট কত আছে? 400 টাকা। পি কত? 800 টাকা। আর কত? 10। আর হচ্ছে 10 আর T1 100। তাহলে অতএব T1 সমান সমান 400 গুণ 100/800 গুণ 10। তাহলে শূন্য শূন্যগুলো আগে কেটে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক সোজা হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। তাহলে সময় আমরা কত পাচ্ছি? 5 বছর। তাহলে কি হবে? টাকাটি কত বছরের জন্য জমা ছিল? অতএব ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। বুঝতে পেরেছো? এইবার 13 দাগের অঙ্ক কি আছে দেখো। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হলো। আবার 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলো। তাহলে মূলধনটা কত সেটা বের করতে হবে, আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটাও বের করতে হবে। তাহলে মূলধন কিন্তু একই আছে। করব কি করে আমরা দেখো, 7 বছরে মোট টাকা, মানে মোট টাকার মধ্যে কি থাকে? সুদ প্লাস আসল। তাহলে 7 বছরে
সুদাসল কত? 7,100 টাকা। আর 4 বছরে সুদাসল কত? 6,200 টাকা। এর মধ্যে কিন্তু সুদ প্লাস আসল রয়েছে। এবার আমরা একটু দুটোর ডিফারেন্স দেখি তো। তাহলে আমি যদি দুটোর ডিফারেন্স করি কি পাবো? 3 বছরে কি পাবো? দুটোর ডিফারেন্স নিচ্ছি, তাহলে দুটোর থেকেই কিন্তু আসলটা কেটে যাচ্ছে। তাহলে আমরা পাবো 3 বছরে সুদ। এইখানটাতে কিন্তু সবাই ভুল করে, বুঝতে পেরেছো? তাহলে কত আসছে এখানে? 900 টাকা। তাহলে অতএব 1 বছরে সুদ কত হবে? 900/3। তাহলে সমান সমান 300 টাকা। এখন 4 বছরে সুদ আর আসল কত ছিল? 6,200 টাকা। তাহলে মূলধন কি লিখবে দেখো? মূলধন প্লাস 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা। ঠিক আছে? এইবার মূলধন এখান থেকে কি লেখা যায়? মূলধন বা 4 বছরের সুদ কত হচ্ছে? 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 4 বছরের সুদ 300। আচ্ছা, এখানে টাকাটা হবে না। তাহলে সমান সমান 6,200। তাহলে অতএব মূলধন 6,200 বিয়োগ 1,200 মানে 5,000। বুঝতে পেরেছো? তাহলে অতএব মূলধন ছিল 5,000 টাকা। এবার আমাদের কি বের করতে হবে? বার্ষিক শতকরা সরল সুদের পরিমাণ। তাহলে আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা সরল সুদের পরিমাণ। তাহলে আমাদের কাছে কি কি আছে? মূলধন আছে 5,000 টাকা। তাহলে সময় দিলাম 4 বছর। তাহলে 4 বছরে এখানে সুদের পরিমাণ কত হবে? 1 বছরে যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরে 1,200 টাকা। তাহলে ধরি আমাকে বের করতে হবে কি? সুদের হার R1%। তাহলে অতএব I = PRT/100। এই সম্পর্ক থেকে আমরা কি পাই? I মানে 1,200, P মানে 5,000, R1 P মানে 4/100। তাহলে বা R1 সমান সমান 1,200 গুণ 100/5,000 গুণ 4। 0 গুলো কাটো, 1 2 3।
তাহলে এটা 4 দিয়ে কাটলে 3 4 12 30, 5 দিয়ে কাটলে 6। তাহলে খুব সুন্দর একটা উত্তর আসলো 6। তাহলে অতএব বার্ষিক সুদের হার 6%। এখানটা যদি আমি বলতাম বার্ষিক শতকরা সুদের সুদ, তাহলে বলতে হতো 6 টাকা। ঠিক আছে, দেখো ডিফারেন্স নেওয়ার পরে 3 বছরের সুদ বুঝতে কিন্তু ভুল করো না, ওইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। 4, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা জমা রাখেন। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে এত টাকা ও এত টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত বের করতে হবে। তাহলে বুঝতে পেরেছো কি বলছে? একই সময়ে, তাহলে সময় দুজনেরই এক আছে। তাহলে এবার অঙ্কটা কিভাবে করব দেখো, ধীরে ধীরে করি। তাহলে প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি। ব্যাংকের ক্ষেত্রে তাহলে এখানে মূলধন কত আছে? মূলধন দুজনেরই এক, মূলধন আছে 2000 টাকা। আর তারা সুদ সহ বলেছে, সুদ সহ মানে বুঝতে হবে 2360 টাকা। তাহলে এখানে সুদ এবং আসল দুটোই আছে। সুদ আসল কত টাকা আছে? 2360 টাকা। তাহলে অতএব সুদ বের করে নাও। সুদ সমান সমান 2360 বিয়োগ 2000, তাহলে এটা হচ্ছে 360 টাকা। আর সময় কত দেওয়া আছে বলো? সময় আছে 3 বছর। এইবার এই যে সুদটা আছে, এইটা কিন্তু মোট সুদ। তাহলে মোট সুদ 360 টাকা, মানে 3 বছরের মোট সুদ কিন্তু 360 টাকা। আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের ক্যালকুলেশনটা কি হবে? 1 বছরের, 1 বছরের নিয়ে করব। তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যদি 3 বছর নিয়েও করো তাহলেও সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না। ঠিক আছে, দেখো আমরা 1 বছরের নিয়ে করব। তাহলে 1 বছরের সুদ পাচ্ছি কত? 360 ভাগ 3 মানে 120 টাকা। তাহলে এখানে I is equal to PRT by 100 সম্পর্ক থেকে পাই I কত হচ্ছে? 120 টাকা। P কত? 2000। আর কত বের করব? 8টা R1 ধরে নিলাম। তাহলে এখানটায় ধরে নাও এক জায়গায়। ধরি সুদের হার R1%। আর টি কত? টি 1 বাই 100। তাহলে R1 সমান সমান 120 গুণ 100 বাই 2000। তাহলে কেটে দাও এটা। কাটলে কি হবে? 0 0 0 0 0 0, উপরে নিচে কেটে গেল।
তাহলে থাকলো হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 6, তাহলে R1 হচ্ছে 6। তাহলে এটা কি এখানে লিখে নিই, ব্যাংকের সুদের হার 6%। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে পোস্ট অফিসের মূলধন 2000 টাকা, সুদ আসল 2480 টাকা। তাহলে এখান থেকে সুদ বের করব। আচ্ছা, এইটা আমরা যেহেতু 1 বছর দিয়ে করেছি, তো তোমরা 3 বছর দিয়ে করলেও সেম উত্তর আসবে। তাহলে আমরা এই পোস্ট অফিসেরটা 3 বছর দিয়ে করি, তাহলে দুটো 2 রকম ভাবেই তোমাদের শেখা হয়ে যাবে, যেভাবে করবে সেটাই সঠিক। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কি হচ্ছে, তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। ঠিক আছে? পোস্ট অফিসের ক্ষেত্রে মূলধন কত বা আসল 2000 টাকা, সুদ আসল 2480 টাকা। তাহলে সুদ কত হচ্ছে 2480 বিয়োগ 2000, তাহলে এটা হচ্ছে 480 টাকা। সময় 3 বছর, সময় এখানে 3 বছর। ঠিক আছে? ধরি সুদের হার R2%, তাহলে অতএব I is equal to PRT by 100 হতে পাই। I কত? I হচ্ছে 480, P কত? P হচ্ছে 2000, R কত? আর আমরা ধরে নিয়েছি R2, T কত? T হচ্ছে 3, বাই 100। তাহলে এখানে R2 সমান সমান 480 গুণ 100 বাই 2000 গুণ 3, এটা 0 0 0 0 0 0 কেটে গেল। 2 দিয়ে কাটলে 24, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে উত্তর হলো 8। তাহলে অতএব পোস্ট অফিসের সুদের হার সমান সমান 8%। কিন্তু আমাদের অঙ্ক চেয়েছে কি, অঙ্ক চেয়েছে সুদের হারের অনুপাত কত। তাহলে অনুপাত যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, ব্যাংকের সুদের হার ইস্টু বা অনুপাত পোস্ট অফিসের সুদের হার সমান সমান কত, ব্যাংকের ছিল 6 আর পোস্ট অফিসের 8। তাহলে উত্তর কত বেরোলো, এখানে আমরা কি করব, রেশিও শেষে অবশ্যই সিম্পলিস্ট ফর্মে আনতে হবে, এইভাবে রেখে দিলে হবে না। তাহলে এটা যাচ্ছে 3, 3 দুগুণ 6, এটা যাচ্ছে 3:4। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এমন সহজ ম্যাথ এক্সপ্লানেশন পেতে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো।
Thank you for watching. See you in the next class. Okay, tata.